হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টারে ক্লাস করব, সেটা হলো অ্যাকোমোডেশন। ঠিক আছে, ডব্লিউবিসিএস অপশনাল ফিজিওলজির সেন্সরি ফিজিওলজির চ্যাপ্টারে একটা টপিক হলো অ্যাকোমোডেশন, সেটা নিয়ে ক্লাস করব। তো আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে রয়েছি, ক্লাসটা পুরো দেখো, যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এরকম রিলেটেড আরো অনেক ভিডিও পাওয়ার জন্য এবং প্রিভিয়াস ভিডিওগুলো দেখার জন্য। ঠিক আছে, তো দেখো, এই যে আমি বলে থাকি যে অপশনাল ফিজিওলজি স্কোরিং খুব ইজি, তো আমি বললেই কেন তোমরা বিশ্বাস করবে, তাই না? তার জন্য তোমাদের একটা ক্লাস আমি আজকে দেখাবো যে কতটা ইজি ভাবে একটা জিনিসকে পড়া যায়, কতটা ইজি। মানে আর্টস এর স্টুডেন্ট, সায়েন্স স্টুডেন্ট ম্যাটার করে না। যদি কেউ মনে করে আমি জিনিসটা বুঝবো, আমি জানবো যে আমার চোখে কিভাবে অ্যাকোমোডেশন হচ্ছে, তাহলে এই জিনিসটা সবার কাছে ইজি। সে তুমি আর্টস এর স্টুডেন্ট হও, সে তুমি সায়েন্সের স্টুডেন্ট হও। ঠিক আছে, তো দেখো শুরু করছি। অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন মানে কি? উপযোজন, বাংলাতে উপযোজন। খুব সহজভাবে যদি বুঝি, তো প্রথমে দেখো, যদি আমি বলি, ধরো সামার সিজন, উইন্টার, তারপর রেইনি, এই সমস্ত সিজন অনুযায়ী কি হয়, আমাদের ড্রেস আপ চেঞ্জ হয়। আমরা যে সমস্ত জিনিসগুলো নিয়ে চলাফেরা করি সেগুলো চেঞ্জ হয়। যেমন রেইনি সিজনে আমরা ছাতা নিচ্ছি, রেনকোট নিচ্ছি। ঠিক আছে, উইন্টার সিজনে আমরা সোয়েটার, মাফলার নিচ্ছি। সামার সিজনে এগুলোর প্রয়োজন পড়ছে না। তো এই যে বাইরের পরিবেশ বা বাইরের ঋতু অনুযায়ী কি করছি, আমরা আমাদের পোশাক পরিচ্ছদের পরিবর্তন ঘটাচ্ছি। ঠিক তেমন ভাবেই কোনো একটা বস্তু দূরে রয়েছে না কাছে রয়েছে, সেটাকে বোঝার জন্য আমাদের চোখের মধ্যেও কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনটা কার ঘটে? চোখের লেন্সের ঘটে। ক্যামেরায় ছবি তোলো নিশ্চয়ই, ক্যামেরায় যখন পোর্ট্রেট মোড করে ছবি তোলো তখন কি করো, কোনো একটা জিনিসকে তুমি যদি চাও যে এই জিনিসটার ছবি আমি ক্লিয়ার আনবো, সেখানে টাচ করে তুমি ফোকাস করো। তো ফোকাস করলে সেই জায়গায় ছবিটা প্রমিনেন্ট আসে, আশেপাশে এগুলো ব্লার হয়ে যায়, তাই তো? তো এটাও ঠিক সেরকম, যেই জায়গাটা, যেই ছবিটা আমি নেব, আমার চোখ যে ছবিটাকে নেবে, চোখের লেন্সটাকে ছোট বড় করে চোখ কি করছে, সেই জিনিসটাকে রেটিনায় ফোকাসে ফেলছে, এবং আমরা সেই জন্য এই জিনিসটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, ক্যামেরাতে যেরকম ফোকাস হচ্ছে বলে ছবিটা প্রমিনেন্ট আসছে, চোখেও তেমনি ফোকাসটা ঠিকঠাক ভাবে হলে আমরা ছবিটাকে প্রমিনেন্ট দেখতে পাবো, না হলে কিন্তু দেখতে পাবো না প্রমিনেন্ট। ঠিক আছে, তো দেখো শুরু করছি, আশা করি এটুকুতে ক্লিয়ার হয়েছে কিছুটা। এবারে আসছে যে অ্যাকোমোডেশন অফ দ্য আই। অ্যাকোমোডেশন আই, দেখো কি বলেছে, অ্যাকোমোডেশন অফ দ্য আই ইজ দ্য প্রসেস বাই হুইচ the eye changes the shape of the lens. accommodation বলেছে, accommodation of the eye is the process. চোখের যে অ্যাকোমোডেশন হচ্ছে, এটা কি? এটা হলো একটা প্রসেস। এই প্রসেসটা কি হচ্ছে? আই চেঞ্জেস দ্য শেপ অফ দ্য লেন্স। আই কিসের শেপ চেঞ্জ করছে? লেন্সের। ঠিক আছে, আই চেঞ্জেস দ্য শেপ অফ দ্য লেন্স টু ফোকাস। কেন শেপটাকে চেঞ্জ করছে? টু ফোকাস, ওই যে বললাম ক্যামেরাতে আমরা টাচ করছি পোর্ট্রেট মোডে সেই ছবিটাকে ফোকাসে আনার জন্য। টু ফোকাস অন দি অবজেক্টস অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্স। হ্যাঁ, হতে পারে সেটা ডিফারেন্ট ডিস্টেন্সে রয়েছে। ধরো তুমি ক্যামেরাতে যখন ফোকাস করছো, কারোর ছবি নিচ্ছ, সে ধরো আগে রয়েছে, কেউ একজন পেছনে রয়েছে, তুমি চাইছো যে সামনে রয়েছে তাকে আমি ফোকাস করব, তুমি তার মুখে গিয়ে ক্লিক করবে, তাই তো? তাহলে সে ফোকাস হবে, পেছনের জন ব্লার হয়ে যাবে। এটাও ঠিক সেরকমই, যে টু ফোকাস অন দ্য অবজেক্ট অ্যাট ডিফারেন্ট ডিস্টেন্স, দিস অ্যাডজাস্টমেন্ট হেল্পস ফর্ম আ ক্লিয়ার ইমেজ অন দ্য রেটিনা। এই যে অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে, লেন্সের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে ফোকাসটা ঠিক করার জন্য, এটা কি করছে, আমাদের রেটিনাতে একটা ক্লিয়ার ইমেজ দিতে হেল্প করছে। তুমি পোর্ট্রেট মোড করে ছবি তুলবে কেন? কারণ একটা জিনিসের ক্লিয়ার ছবি তোমার চাই, তাই তো? ডিএসএলআর এ কি হয়, একদম ক্লিয়ার একটা ছবি ওঠে, বাকি জায়গাগুলো ব্লার হয়ে যায়, কারণ ফোকাসটা ঠিকঠাক ভাবে করা হয়। এটাও ঠিক সেরকমই, ডিএসএলআর এ কি করে, এরকম ভাবে লেন্সটাকে চেঞ্জ করে না, ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপরে ফোকাসটাকে ঠিক করে আনে। সেম জিনিস কিন্তু আমাদের চোখেও হয়। তো এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু তোমরা বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতেই কিন্তু তোমরা আমাদের ক্লাস নোট পাবে। আচ্ছা, এবারে দেখো একটু আমরা ছবিটা দেখে নিই। দেখো, এটা হলো আমাদের চোখের ছবি। চোখের ঠিক এরকম জায়গায় রয়েছে লেন্স। এই লেন্সটার সাইজের চেঞ্জেস হয়। কিভাবে হয়? হয় লেন্সটার আকার বেড়ে যায়, বা লেন্সটার আকার কমে যাচ্ছে, লেন্সটা গোলাকার হতে চলেছে, কিছুটা গোলাকার ওভাল শেপ হয়, বা সেটা লম্বাটে হয়ে যায়, এরকম ভাবে চেঞ্জেস গুলো হয়। আচ্ছা, নেক্সট পার্টগুলোতে আমি পরপর আসছি। তারপরে দেখো বলেছে মেকানিজম অফ অ্যাকোমোডেশন।
মেকানিজম অফ অ্যাকোমোডেশনে কি বলেছে, দ্য লেন্স অফ দ্য আই ইজ ফ্লেক্সিবল অ্যান্ড ক্যান চেঞ্জ শেপ। লেন্স, চোখের যে লেন্স রয়েছে সেটা কি, এটা হলো ফ্লেক্সিবল এবং এটা শেপটা চেঞ্জ করতে পারে। তাহলে লেন্স কোথায়, ছবিতে আমি দেখিয়ে দিলাম অলরেডি। নেক্সট বলেছে দ্য সিলিয়ারি মাসেল, সিলিয়ারি মাসেল কন্ট্রোল দ্য শেপ অফ দ্য লেন্স। এবার এই যে লেন্সের শেপের চেঞ্জ হচ্ছে, এই শেপের চেঞ্জ হতে কে হেল্প করছে, কি হবে, সিলিয়ারি মাসেল। ঠিক আছে, লেন্সের শেপের চেঞ্জ করতে কে হেল্প করছে, সিলিয়ারি মাসেল। এবার সিলিয়ারি মাসেলটা কোথায় রয়েছে একটু ছবিটাতে দেখে নাও। দেখো এই যে দেখতে পাচ্ছ সিলিয়ারি বডি, ঠিক আছে, এই যে সিলিয়ারি বডি, এইটা কিন্তু সিলিয়ারি মাসেল। এই ছবিটাতে যদি আমরা দেখি এই পার্টটা হলো সিলিয়ারি মাসেল। ঠিক আছে, আচ্ছা নেক্সট 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরে বলেছে হলো যে সাসপেন্সারি লিগামেন্ট। ঠিক আছে, কি বলেছে, সাসপেন্সারি লিগামেন্ট কানেক্ট দা সিলিয়ারি মাসেল টু দা লেন্স। এবারে সিলিয়ারি মাসেল শেপটাকে চেঞ্জ করতে হেল্প করছে। ঠিক আছে, ধরো এখানে সিলিয়ারি মাসেল আছে, এখানে লেন্স। এবার কিভাবে শেপটাকে চেঞ্জ করবে, কিছু একটা টানা দিতে হবে, যেটা দিয়ে টানবে, টেনে লম্বা করবে, টেনে আবার একটা যদি গার্ডার নাও, গার্ডারটা কি, গার্ডারটা যদি আমরা টানি সেটা লম্বাটে হবে, আবার এরকম করে ছেড়ে দিলে সেটা একটু মোটা হয়ে যাবে। লেন্সের ক্ষেত্রেও ঠিক সেরকম। এবারে যেইটা দিয়ে আমি টানছি, আমি হাতটা দিয়ে টানছি, তার মানে কি হাতের সঙ্গে আমার গার্ডারের একটা কানেকশন রয়েছে, জুড়ে আছে। কিন্তু সিলিয়ারি মাসেলের সঙ্গে, এই যে সিলিয়ারি মাসেল অরেঞ্জ কালারের এখানে দেখানো, এটার সঙ্গে লেন্সের তো কোনো কানেকশন নেই। এই কানেকশনটা কে করছে, এই কানেকশনটা করছে হলো লিগামেন্ট। কি লিগামেন্ট, সাসপেন্সারি লিগামেন্ট হলো এই কানেকশনটা করছে। এই ছবিটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখো সিলিয়ারি বডি, ঠিক আছে, এই যে সিলিয়ারি বডি, আর এই হলো সাসপেন্সারি লিগামেন্ট। এই লিগামেন্ট গুলো দিয়ে লেন্সের সঙ্গে সিলিয়ারি বডিটা কানেক্টেড রয়েছে, যেটা সুতোর মতো বলতে পারো, টানা, যেটা দিয়ে এমন করে টানছে, প্রয়োজনের সময় স্ট্রেচ করে দিচ্ছে, লম্বা হয়ে যাচ্ছে, আবার রিল্যাক্স করে দিচ্ছে, আবার মোটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই গেল হলো মেকানিজম। এবারে আমরা দেখব কাছের বস্তুর ক্ষেত্রে কিভাবে চেঞ্জেস হচ্ছে, দূরের বস্তুর ক্ষেত্রে কিভাবে চেঞ্জেস হচ্ছে। আশা করি যেটুকু বললাম সেটুকু বুঝতে পেরেছো। যদি কোনো ডাউটস থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর যদি বুঝতে পারো সেটাও কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আচ্ছা পরের পার্টে যাওয়ার আগে বলে রাখি, WBCS অপশনাল ফিজিওলজির কিন্তু অনলাইন ক্লাস চলছে। তোমরা যদি মান্থলি ফিস দিয়ে ক্লাস করো, সপ্তাহে একদিন করে তোমরা কিন্তু ক্লাস পাবে। আর যদি মনে করো যে না আমি একবারে ফুল নোটস নিয়ে নেব, পেপার 1 পেপার 2 ফুল নোটস একবারে নিয়ে নেব, তাহলে সপ্তাহে কিন্তু 2 দিন অথবা তার বেশি যদি আমাদের ক্লাসেস চলে, ঠিক 2 দিন তো ক্লাস চলে, এটুকু একদম কনফার্ম। এবার যদি দেখা গেলো কোনো নতুন ব্যাচ স্টার্ট হলো, তখন সেক্ষেত্রে সেই ব্যাচেও কিন্তু তুমি ক্লাস করতে পারবে, কোনো এক্সট্রা ফিস কিন্তু সেক্ষেত্রে আর দিতে হবে না। এই সম্বন্ধে আরো ডিটেলস জানতে হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, 7384504759। এই নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস একটু দেখাবো। আচ্ছা এখানে দেখো, এখানে তোমরা দুজনকে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু বিশাল এবং বিভা, এরা দুজনেই কিন্তু A to Z পরীক্ষা থেকে কিন্তু WBCS অপশনাল ফিজিওলজি নিয়ে পড়াশোনা করেছে, আমারই স্টুডেন্ট এরা দুজন। পড়ে কিন্তু এরা WBCS গ্রুপ A এবং গ্রুপ B তে জয়েন করেছে এরা দুজন। তো ওরা যদি পারে তোমরা কেন পারবে না, A to Z পরীক্ষা এদের দুজনের কিন্তু ইন্টারভিউ রয়েছে। তোমরা এই থাম্বনেল দুটোতে গেলে কিন্তু ইন্টারভিউ পেয়ে যাবে। এবার কোথায় পাবে, অপশনাল ফিজিওলজি বলে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে কিন্তু তোমরা ওদের দুজনের ভিডিও কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো ওরা কিন্তু ফিজিওলজি নিয়ে পড়েই কিন্তু WBCS এর র্যাঙ্ক করেছে। অনেকে হয়তো বলবে ফিজিওলজি স্কোরিং, ফিজিওলজিতে মার্কস ওঠে না, তো মার্কস যদি না ওঠে ওরা কি করে পাশ করলো, তাই না? তো তোমরাও পারবে চেষ্টা করলে, এটাই বলার ছিল। ওদেরকেও একটু দেখিয়ে দিলাম। A to Z পরীক্ষার প্রথম সাকসেস স্টুডেন্ট, ঠিক আছে, অপশনাল ফিজিওলজি নিয়ে। আচ্ছা চলো এবারে আমরা অ্যাকোমোডেশন যেটা করছিলাম সেটা কন্টিনিউ করব। দেখো ফর নিয়ার ভিশন, মানে কাছের কোনো ভিশনের জন্য কি হয়, দেখো ধরো রিডিং আ বুক, এক্সাম্পল রিডিং আ, তুমি কোনো একটা বই পড়ো, তার মানে কাছের এটা। তো হবে কি, দ্য অবজেক্ট ইজ ক্লোজ। এক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখছি, আমি ধরো একটা বই পড়ছি, সাপোজ ধরো আমি এই বইটা পড়ছি, ঠিক আছে, এই বইটা পড়া মানে কি, অবজেক্ট কি আমার চোখের কাছে রয়েছে। তো এক্ষেত্রে প্রথম যে কাজটা হবে সেটা হলো সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, সিলিয়ারি মাসেল সংকুচিত হবে। সিলিয়ারি মাসেল কোন জায়গাটায়, দেখো সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, ঠিক আছে, সংকোচন হচ্ছে। সংকোচন হলে কি হবে, লিগামেন্টে টান পড়বে। সাসপেন্সারি লিগামেন্ট রিল্যাক্স,
সাসপেন্সারি লিগামেন্ট গুলো কি হয়ে যাচ্ছে, তখন রিল্যাক্স হয়ে যাচ্ছে। লেন্স বিকাম থিকার, হ্যাঁ, এটা যখন এরকম ভাবে কন্ট্রাক্ট করে দিচ্ছে, এগুলো ইয়ে হচ্ছে, লেন্স গুলো কি হচ্ছে, থিকার হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, মোর কনভেক্স, আরো বেশি উত্তল হয়ে যাচ্ছে। দেখো এটা কন্ট্রাক্ট করছে, এটা রিল্যাক্স হয়ে যাচ্ছে, এবং এটা আরো থিকার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিলিয়ারি মাসেল, ছবিটা দেখবে, ছবিটাতে কিন্তু পুরোটাই আমি মার্ক করে দিয়েছি। সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, সাসপেন্সারি লিগামেন্ট স্ল্যাক্স, আর হলো লেন্স থিকার। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে দেখো কি হচ্ছে। নেক্সট পার্টে বলেছে ফর ডিস্ট্যান্ট অবজেক্ট, দূরের কোনো বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, দেখো দূরের বস্তুর ক্ষেত্রে অবজেক্ট ইজ ফার, হ্যাঁ, লুকিং এট দ্য স্কাই, আমি দূরে দেখছি, হ্যাঁ দূরে, অবজেক্ট ইজ ফার। সিলিয়ারি মাসেল রিল্যাক্স, দেখো পুরোপুরি ঠিক অপোজিট হবে। এখানে কি হয়েছিল, সিলিয়ারি মাসেল কন্ট্রাক্ট, এখানে হবে কি সিলিয়ারি মাসেল রিল্যাক্স। সাসপেন্সারি লিগামেন্ট টাইটেন, সাসপেন্সারি লিগামেন্ট গুলো কি হয়ে যাচ্ছে, টাইট হয়ে যাচ্ছে। লেন্স বিকামস থিনার, লেন্স এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, থিনার, একদম পাতলা হয়ে যাচ্ছে, যে লেন্সটা কি হচ্ছে, থিনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা একটু দেখো এবার, ডিক্রিজ করেছে রিফ্র্যাক্টরি পাওয়ার টু ফোকাস অন ডিস্ট্যান্ট অবজেক্ট। আচ্ছা উভয় ক্ষেত্রে দেখো রিফ্র্যাক্টরি পাওয়ারটা কি হচ্ছে, এক্ষেত্রে ইনক্রিজ হচ্ছে, রিফ্র্যাক্টরি পাওয়ারটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, বেড়ে যাচ্ছে, কেন, যাতে ভালো করে ফোকাস করতে পারে। আর এক্ষেত্রে কি, এটা ডিক্রিজ করছে, রিফ্র্যাক্টিভ পাওয়ারটা ডিক্রিজ করছে, তার মানে কি, টু পাওয়ার টু ফোকাস অন ডিস্ট্যান্ট অবজেক্ট, যখন ভালো করে ফোকাস করার দরকার, রিফ্র্যাক্টরি পাওয়ার ইনক্রিজ হচ্ছে, মানে কি লাইট রে যেটা আছে সেটা বেন্ড ভালো করে হচ্ছে। ঠিক আছে, আর এক্ষেত্রে অতটা বেন্ড হওয়ার প্রয়োজন হচ্ছে না, এই জন্য এটা কি ডিস্ট্যান্ট অবজেক্ট। তাহলে বোঝা গেল নিয়ার ভিশনের ক্ষেত্রে কি হয়, ডিস্ট্যান্ট ভিশনের ক্ষেত্রে কি হয়। ঠিক আছে, আচ্ছা এবারে বলেছে ইম্পর্টেন্স, এই যে অ্যাকোমোডেশন, এটার গুরুত্বটা কি বলেছে, দেখো মেইনটেইন করছে ক্লিয়ার ভিশন এট ডিফারেন্ট ডিস্টেন্স, কোনো বস্তু যেই দূরত্বেই থাকুক না কেন তার পরিপ্রেক্ষিতে আমরা একটা ক্লিয়ার ভিশন পাচ্ছি। হেল্পস ইন অ্যাক্টিভিটিস লাইক রিডিং, ড্রাইভিং, হ্যাঁ, ওয়াচিং ডিস্ট্যান্ট অবজেক্টস, এসেনশিয়াল ফর নর্মাল ভিজুয়াল ফাংশন। হ্যাঁ, আমাদের যে নর্মাল ভিজুয়াল মানে দৃষ্টি সংক্রান্ত যে সমস্ত স্বাভাবিক কার্যাবলী সেটা করতে হেল্প করছে হলো অ্যাকোমোডেশন। এবারে তোমাদের এখন যে ধরনের প্রশ্ন আসছে, যে কোনো টপিক থেকে না তার ডিজিজ রিলেটেড কোশ্চেন কিছু দিয়ে দিচ্ছে। এখানে আমরা দুটো ডিজিজ সম্বন্ধে জানবো, নোটসে তোমরা আরেকটু ডিটেলসে পাবে। একটা কি প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়াটা কি, এটা হলো এজ রিলেটেড লস অফ অ্যাকোমোডেশন, হ্যাঁ বয়স সংক্রান্ত অ্যাকোমোডেশনে যে সমস্ত সমস্যাগুলো হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রেস বায়োপিয়া। ডিউ টু স্টিফেনিং অফ দ্য লেন্স, এক্ষেত্রে কি হচ্ছে, লেন্সটা স্টিফ হয়ে যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে আগের মতো যে ফ্লেক্সিবল থাকা সেটা কিন্তু থাকছে না, যত দিন যাচ্ছে লেন্সের ফ্লেক্সিবিলিটি কমে যাচ্ছে। হাইপারমেট্রোপিয়া বলেছে আই ক্যান নট অ্যাকোমোডেট, হ্যাঁ চোখ কি অ্যাকোমোডেট করতে পারে না এনাফ ফর নিয়ার ভিশন, কাছের বস্তুর ক্ষেত্রে চোখ, যে চোখের যে অ্যাকোমোডেশন, লেন্সটা যে আরো বেশি কনভেক্স হবে সেটা কিন্তু আর হতে পারে না, সেটাকে বলা হচ্ছে হলো হাইপারমেট্রোপিয়া। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, হাইপারমেট্রোপিয়াটা ঠিক করার জন্য, কিওর করার জন্য আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করব। হাইপারমেট্রোপিয়াতে যাতে আমাদের দেখতে অসুবিধা না হয় তার জন্য আমরা কোন ধরনের লেন্স ব্যবহার করবো, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আর যারা ফিজিওলজি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইছো, তোমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নিও। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।